আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, এখন যেহেতু আমরা একসাথে কিছু কাজ তো করছি, তোর সে কাজ আমার সঙ্গে করতে ভালোও লাগতে পারে, তুই আমার উপর রেগেও যেতে পারিস, যেটাই হোক, তুই আমাকে বল যে তুই শেষ কবে বাড়িতে যখন নিজে কখনো যদি টিভি চালাস, দূরদর্শন কবে চালিয়েছিস? এখন এত টিভি চ্যানেল রয়েছে, দূরদর্শন তো চালাই না, অন্য চ্যানেলগুলো চালাই। অন্য চ্যানেল চালাস? আচ্ছা, তুই শেষ কবে, মানে ধর খেলা দেখছিস, এখনো তো কিছু কিছু খেলা ডিডিতে দেখানো হয়, শেষ কবে তুই কোনো খেলা ডিডি স্পোর্টসে দেখেছিস, বা মোবাইলে, বা আমরা কোনো মোবাইল অ্যাপে খেলা দেখি, অ্যাপ ছেড়ে কখনো মনে হয়েছে যে না আমি এই অ্যাপটা টিভিতে দেখি? টিভিতে দেখেছিস? দূরদর্শনে ডিডি স্পোর্টসে দেখিনি, বেসরকারি চ্যানেলগুলোতে দেখেছি। আচ্ছা, লাস্ট কবে পাড়ার কাকু কাকিমা, হয়তো পাড়ার কোনো বন্ধু, পাড়ার বন্ধুর মা বাবা সবাই মিলে, আগে হতো না যে একটা আড্ডা, লাস্ট কবে তোরা আড্ডা দিয়েছিস পাড়ায়? হয়তো একটু পাড়ায় একটা ঠেকের মতো আছে, সেখানে বসে কাকু কাকিমা বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে চা খেলি, বা কারোর বাড়ির থেকে বাইরে? সেই জায়গাটাই এখন নেই, অর্ধেক বন্ধু বা লোকজন চলে গেছে অন্য কোথাও, মানে তারা এই রাজ্যেতেই থাকে না। বাকি অনেকে রয়েছে, তাদের মধ্যে না মানে একটা ডিস্টেন্স ফিল করি, যে ঠিক আবার ওই কথাটা বলবো কি বলবো না। আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি রেডিও কবার শোনো? দূরদর্শন, আকাশবাণী? রেডিও আকাশবাণী শুনি হচ্ছে মহালয়ার দিন, কিন্তু মহালয়ার দিন কিন্তু সেটা এতে মোবাইল থেকে। কিন্তু ও না, আমি আবার মহালয়াটা শুনি রেডিওতে। আমি মহালয়া ওই বছরে একদিনই আমি রেডিও শুনি। না, আমি মহালয়াটাও মোবাইল থেকে, কারণ আমার বাড়িতে রেডিওটা আছে আর আমার মা রোজ শোনে, আমি শুনি ওই দিন। না, আমার মুশকিল কি হয়, আমার তো ক্লকটা উল্টো, আমি ভোরে ঘুমাই, এবার মহালয়া শুনবার জন্য কি হয়, আমি ঘুমাই না, আচ্ছা, না হলে ঘুমিয়ে গেলে আমাকে অ্যালার্ম দিয়ে ঘুমাতে হবে, এরকম সিস্টেম। তো আমি মোবাইলে মহালয়াটা শুনি, তো এই রকম হয়ে গেছে। তুমি আমাকে হঠাৎ করে আজকে আমার মানে ছোটবেলার কথা, যেগুলো খুব নস্টালজিক, রেডিও, দূরদর্শন, এগুলো কেন জিজ্ঞেস করছো? পাড়ার ফুচকা খাওয়া, আড্ডা মারা, এগুলো হঠাৎ করে? এটা জিজ্ঞাসা করলাম কেন সেটা দেখ, এটা তুইও জানিস যে আমাদের একটা ভিডিও ইতিমধ্যে গেছে, যেটা হচ্ছে যে 10 তারিখে যে জায়গায় আমরা বসে আছি, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একাডেমির মঞ্চ, তো এই একাডেমির মঞ্চে 10 তারিখে হতে চলেছে নাটক। সেই নাটকটা হয়তো আমাদের এরকম ছোটবেলা নিয়েই কথা বলবে। সব থেকে বড় কথা যেটা, নাটকটা তুই আমি দেখেছি, এটা একটা ক্লোজ ডোর প্রিভিউ আমরা দেখেছি। এবার নাটকটা দেখে আমার মনে হলো যে নাটক নিয়ে কিছু কথা বলা দরকার, তো আমরা যে ক্লোজ ডোর প্রিভিউটা দেখলাম, এবারে নাটকের নামটা বলে দিতেই হয়, কারণ নাটকটা যার লেখা, সে আমাদের শুধু পছন্দের অভিনেতা তা তো নয়, সে খুব ভালো লেখক, কারণ সে বিভিন্ন কাগজে, ক্রোড়পত্রে যখন তার লেখা বেরোয়, সব প্রজন্মের মানুষ কিন্তু তার লেখা খুব মানে ঝাঁপিয়ে গিয়ে পড়ে। এবং সব থেকে বড় কথা যে রাহুল অরুণোদয় ব্যানার্জি, রাহুলের এই টেলিভিশন এবং সিনেমার যাত্রাটা তো সবাই জানে, তারা ওকে প্রচুর ভালো ভালো চরিত্রে দেখেছে। একদম, যে কাজের জন্য আজকে আমরা ফোর্থওয়াল করেছি, যে অনেকের সম্পর্কেই তারা নাটকের মানুষ হওয়া সত্ত্বেও মানুষ তাদেরকে টেলিভিশনের মানুষ বলে জানেন বা সিনেমার মানুষ বলে জানেন, সেই জায়গায় একটা জানানো লোককে যে এরা নাটকের মঞ্চেও একইভাবে সফল এবং তারা দাপিয়ে অভিনয় করেন, একেবারেই তাই। তো সেই রাহুলের লেখা একটা গল্প, একটা ক্রোড়পত্রে বেরোনো গল্প, সেইটা থেকে আরেকজন খুব বিখ্যাত এক মুখ, যার কথা শুনতে সবাই খুব ভালোবাসে, ছেলে বুড়ো সবাই তার মানে রসবোধের জন্য তাকে খুব চেনে, সৌরভ পালোধি। তো সৌরভ রাহুলের লেখা নিয়ে একটা নাটক করেছে, যে নাটকটা তুই আমি দেখলাম। নাটকের নাম হচ্ছে যে জানলাগুলোর আকাশ ছিল। এইবারে আমার মনে হলো যে আমরা ফোর্থওয়ালে যখন এত কিছু দেখাচ্ছি, আমরা যখন ক্লোজ ডোরে গিয়ে নাটকটা দেখলাম, তাহলে নাটকটা কেমন লাগলো একটু বলবো না? একদম। তো এই যেটা আমরা কথা যেরকম ভাবে বলছিলাম, তুই জিজ্ঞাসা করলি, তোকে ভেঙে যেটা বলা হলো, এইভাবে আমরা জিনিসটাকে আনকনভেনশনালি রাখি, কারণ আমার মনে হয় যে আমাদের যারা দর্শক, তারাও আমাদেরই মতো, আমরা তো খুব নাটক নিয়ে যে প্রচন্ড জ্ঞান আমাদের ভেতরে রয়েছে যেটা আমরা উজাড় করে দিতে পারবো তা নয়। আমরাও যেমন ফোর্থওয়ালের হাত ধরে এগুলো কভার করতে করতে নাটককে আরো শিখবো। আমার তো প্রথমবার। ওই তো তুই শিখছিস, এবার তোর মানে আমি হচ্ছি যাকে তুমি একটা সিনেমার মানুষকে তুমি নাটকে কনভার্ট করেছো। এইবারে কি হচ্ছে যে তোর ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে যে, ধর আমি ধরলাম যে তোর নার্সারি, আমার হয়তো কেজি 2,
এইবার যাদের সঙ্গে আমরা বসবো তারা সবাই প্রফেসর লেভেল, একেবারেই তাই, বা প্রফেসর লেভেলে না হলেও অন্ততপক্ষে তারা হয়তো কেউ কেউ উচ্চ মাধ্যমিক দেবেন, এই জায়গায় তারা কেউই 1-2 স্টুডেন্ট নন। হ্যাঁ, তো আমরা যখন নার্সারি এবং কেজি 2 এর জায়গাতে আছি, তো আমাকে ধরে নিতে হবে আমার বন্ধু বান্ধব যারা আমাদের এটা দেখবেন বা শুনবেন, তারা আমাদের জায়গাতেই আছেন বলে ধরে নিই। অ্যাকচুয়ালি যারা সবটা জানেন তারা আমাদের কতটা দেখবেন, বা তারা হয়তো একটা তারা হয়তো আলোচনার জায়গায় আছেন, তাদের নিয়েও হয়তো আমরা কখনো নাটকের আলোচনা করব, কিন্তু এইটা তোর আমার মতো যারা তাদের উদ্দেশ্যে একদম কিছু ভালো লাগা খারাপ লাগা ভাগ করে নেওয়া। ঠিক আছে, নাটকটা তো আমরা দেখলাম, এবং প্রথমে তোকে জিজ্ঞাসা করি, আমি অবশ্য সব জায়গায় খুব বলি আমি 90s কিড বললে 8 বছর বয়স কমিয়ে দেওয়া যায়। 90s কিড তো নয়, আসলে আমার 80s এর শুরুর দিকে জন্ম, তো বেড়ে ওঠাটা 90s এ। আচ্ছা, তো তোকে আমি জিজ্ঞাসা করি যে এই যে নাটকটা দেখলি, তোর কি মনে হলো যে তোর যে ফেলে আসা যে শৈশব, সেটাকে কি কোনোভাবে এই যে জানলাগুলোর আকাশ ছিল সেটা ছুঁয়ে যেতে পারলো? ভীষণভাবে। নাটকটা দেখে আমার, তুমি যেটা প্রশ্ন করলে আমাকে যে আমার কেমন লেগেছে বা ছোটবেলার কোনো কথা মনে পড়েছে কিনা, একেবারেই আমি তার সাথে একমত হব যে নাটকটা দেখে আমার সত্যিই মনে পড়েছে আমার ছোটবেলার কথা। যেহেতু আমরা নাটকটার মধ্যে দেখতে পাই যে বিজয়গড় বা নাকতলা এরকম কোনো একটা জায়গার কলোনিতে 4টে বন্ধুর বেড়ে ওঠা, এদের 4 জনের একসাথে বড় হওয়া, বিজয়গড় কলোনিতেই, কারণ রাহুলের লেখা গল্প, নিজের জায়গারই গল্প, একদমই তাই। তো সেই জিনিসটা ভীষণভাবেই আমার মনে পড়েছে এবং আমাকে ছুঁয়ে গেছে, কারণ আমি নিজেও একটা মফস্বলে বড় হওয়া একজন মানুষ, এবং 90s কিড বলতে একদমই তাই। 90s এ আমার বয়স ওদের মতন ছোট অবস্থাতেই ছিল, ছোটই ছিলাম তখন আমরা। সেখানে আমাদের একসাথে, এবং ছেলে মেয়ের কোনো তফাৎ ছিল না যে একটা ছেলের সাথে আমি খেলবো না, মানে বন্ধু মানে বন্ধুই, একেবারে নিখাত বন্ধুত্বই ছিল। এবং আরও একটা কথা বলবো, আমার মনে পড়েছে নাটকটা দেখে, সেটা হচ্ছে আমাদের পাড়াতে যখন সরস্বতী পুজো হবে, তখন বড়দের ওই প্রথম বোধহয় বড়দের সাথে, মানে বড় দাদা দিদি যারা ছিল তাদের সাথে ছোট বাচ্চাদের বাজার করতে দেওয়ার জন্য ছাড়া হতো। আদারওয়াইজ তো আমাদের কোনো, যেখানে স্কুলে যাব কেউ দিয়ে আসবে, স্কুল থেকে আসবো কেউ নিয়ে আসবে, এবং আমার মতন আমার যারা বন্ধুরা ছিল তাদেরও ওটাই ছিল। যখন আমরা বড় দাদাদের সাথে বাজার করতে যেতাম, একটা অদ্ভুত স্বাধীনতা মনে হতো যে আজকে বাজার করতে যাচ্ছি। আর ছোট বয়সের বাচ্চাদের তো কোনো বড় মনে হতো নিজেদের তখন, হ্যাঁ বড় মনে হতো যে একটা কাজ করতে, মানে দায়িত্ব পেয়েছি। যখন দুর্গাপুজো হবে বা আমাদের রবীন্দ্র জয়ন্তী হবে তার আগে, এবার আমাদের পাড়ার যে ক্লাব ঘরটা ছিল সেটাতে হয়তো বড়রা তাস খেলছে বা ক্যারাম খেলছে, তাহলে ছোটরা নাচ গানের জন্য কি হবে, পাড়াতেই একজন কাকিমা ছিলেন, ওনার বাড়িটা বেশ বড়, উনি ওনার বাড়ির হলঘরটা আমাদের দিয়ে দিতেন। প্রতিদিন সন্ধেবেলায় আর ছুটির দিনে সকাল সন্ধ্যে রিহার্সাল হচ্ছে। ওনার বাড়িতে অতগুলো ছেলে মেয়ে, বাচ্চা হোক একটু বড় হোক, তাদের কথাবার্তা, তাদের কিছু, মানে আমার মনে আছে যেহেতু রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল কাকিমার বাড়িতে হতো, উনি কিছুক্ষণ পরে আমাদের রাস্তা এনে দিলেন। মানে আজকে আমি ভাবি যে কতটা হেডেক, কিন্তু উনি কোনোদিন বুঝতেই দেননি যে এটা একটা কোনো এক্সট্রা কাজ উনি করছেন। এই জাতীয় জিনিসগুলো ভীষণভাবে ছিল। এবং আমাদের সাথে নাটক, বা আমরা যে পাড়াতেও যে গান বাজনা করছি বা নাটক হয়তো হবে একটা ছোট করে কোনো নাটক, সেখানে কার বাবা অফিসার, কার মা হয়তো কারোর বাড়িতে ডোমেস্টিক হেল্পের কাজ করেন, এইগুলো কোনোদিন চিন্তা ভাবনাতেই আসেনি। কে উঁচু জাত, কে নমশূদ্র, সেইখান থেকে আমি যেটা বলি, কে মুসলমান, আমাদের বন্ধুত্বের মধ্যে এই প্রশ্নগুলো কোনোদিন আসেনি। তোর এই পয়েন্টটা থেকেই আমি নাটকের একটা জায়গাতে ঢুকি। হ্যাঁ, খুব অদ্ভুত ভালো লেগেছে আমার যখন আমি দেখলাম যে নাটকের মধ্যে যে আমরা না কোনো একটা জায়গা থেকে যে একটা নাটক বা কিছু, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার একটা আমার উপর নেই পৃথিবীর ভার। ঠিকই, নাটক বা যে কোনো শিল্প তার উপরে একদমই ভার নেই যে তাকে পৃথিবী বদলাতে হবে, কিন্তু সে যদি কোনো ভার না নিয়েও এমন কোনো একটা মেসেজ দেয় যেটা হয়তো বদলের পক্ষে কথা বলে, বদল মানে আমি রাজনৈতিক বদলের কথা বলছি না, তো বদলের পক্ষে কথা বলে, সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমার কিন্তু এইখানে যেটা মনে হয়েছে যে দেখ, এই যে এখানে একটা চরিত্র যেটা আমরা রাহুল যে চরিত্রটি করেছে, প্রত্যেকটা চরিত্র তো আলাদা আলাদা একটা পরত রয়েছে। এবারে আমাদের ছোটবেলার বন্ধুদের মধ্যেও সেই পরতগুলো ছিল, কিন্তু কোনোভাবে আমরা এটা বুঝতে পারতাম না, কারণ আমরা তাদেরকে আমাদের থেকে আলাদা করে কখনো ভাবতাম। এবং আমাদের বাড়িতেও কারোর বাবা মা কিন্তু বলে দিত না যে ওর সাথে মিশবে না, ও
ওরা মানে হয়তো মানে ওর বাবা হয়তো রিক্সা চালায়, তুমি ওর সাথে মিশবে না, তুমি একটা ভালো স্কুলে পড়ো, রোজ পুলকারে করে যাও। তখন পুলকার আজকের মতো এত পপুলার না হলেও কিছু কিছু পরিবার তো ছিল যারা ওয়েল অফ অ্যাফ্লুয়েন্ট, তাদের হয়তো পুলকারে যাচ্ছে আর তোমাকে হেঁটে হেঁটে বা বাবা সাইকেল করে নিয়ে যাচ্ছে, তুমি ওর সাথে মিশবে না, এই জিনিসগুলো সত্যিই ছিল না। কিন্তু সেইখানে একটা জিনিস ছিল যেটা দেখে না, রাহুলের গল্প নিয়ে ইচ্ছে মতো প্রযোজনায় যে নাটকটা তৈরি করেছে সৌরভ, হ্যাঁ এটাই আমার খুব ভালো লেগেছে কিছু জিনিস। তার মধ্যে খুব ভালো জিনিস যেটা আমিও নিজের ছোটবেলাকে রিলেট করতে পেরেছি। আমরা অনেক কিছু ভাবতাম না বন্ধুদের কাউকে বলবো না, কিন্তু আমাদের একটা কোর গ্রুপ থাকতো যেই গ্রুপে আমরা সবকিছু উজাড় করে দিতাম, আমরা সব বলতাম। এই যে বলতে পারাটা হয়তো আমাদের জীবন থেকে এখন কমে গেছে, ভীষণ ভাবে কমে গেছে। আমাদের যারা দেখবি স্কুলের বন্ধু, তাদের মধ্যে অনেকে, আজকে আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি যে আজকে আমি সাংবাদিকতা করেছি, এবার সাংবাদিকতা করার সূত্রে কি হয় যে আমাদের মেলামেশাটা হয়েছে হয়তো মানে যারা সমাজে যারা পপুলার ফেস, আমি সেলিব্রিটি কথাটার আবার একটু আপত্তি আছে, তো সেই পপুলার ফেস যারা, তাদের নিয়ে আমাদের কাজটা বেশি হয়েছে। ফলত যেটা যে আমরা যখনই ফেসবুক বলি বা বিভিন্ন মাধ্যমে যখন আমরা কিছু করি বা আমরা কিছু লিখি, তাদের সঙ্গে ছবিও আমরা দিই বা আমাদের কাজের একটা বড় অংশে তারা জুড়ে থাকে একদম। তাতে আমাদের কোনো বন্ধু সে হয়তো যে জায়গাটায় কাজ করছে, ছোট কাজ বড় কাজ আমি বলছি না, সে কিন্তু এমন একটা ধারণা তৈরি করে রাখছে যে তার যে স্কুলের বন্ধু বা তার যে পাড়ার ছোটবেলার যে বন্ধু, সে হয়তো আর অ্যাক্সেসিবল নয়, সেটা সে মনে করছে, ফলত সে যেটা করে সে যোগাযোগটা বন্ধ করে দেয়। এবার আমাদের ক্ষেত্রে একটা জিনিসে আমরা ধাক্কা খেয়েছিলাম, এখনকার যদি কারোর বন্ধুত্ব বিচ্ছেদ হয়, সে একটা মোবাইল নাম্বার নিয়ে বিচ্ছেদ হয়। আমাদের সময় স্কুল লাইফ যখন আমরা পেরিয়ে গিয়ে বন্ধুগুলো আস্তে 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 বিচ্ছেদ হয়েছে, সে সময় তাদের কারোর হাতে মোবাইল ছিল না, তাই আমরা মোবাইল নাম্বার নিয়ে আমরা বিচ্ছেদটা আমাদের হয়নি, আমরা ল্যান্ডলাইন নাম্বার নিয়ে বিচ্ছিন্ন হয়েছিলাম একদম। তারপরে ল্যান্ডলাইন বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একেবারেই তাই। ফলে আমাদের ওই নাম্বারের অস্তিত্ব আর যখন চলে গেল, সেই বন্ধুর সঙ্গে যোগাযোগটাও আর হলো বন্ধ হয়ে গেল। এবারে আমরা হয়তো 5 বন্ধু 5 শহরে আছে, কেউ হয়তো বিদেশে আছে, আজকে তারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত নয়। এবারে কোনো এক বন্ধু, আমি আমার ঘটনা বলছি, আমার এক বন্ধু আমাকে খুঁজে পায়, আমার খুব সাইকোলজিক্যালি খুব স্ট্রাইকিং একটা লেগেছিল, খারাপ লেগেছিল। সে না, তার কাছে যেহেতু আমার নাম্বার নেই, সে আমাকে মেসেঞ্জারে নক করে যে কিরে চিনতে পাচ্ছিস। সে এক বেঞ্চে বসা বন্ধু আমরা স্কুলে, আচ্ছা, এবার সে নক করছে কিরে চিনতে পাচ্ছিস, এই কথাটা কোনো একটা জায়গা থেকে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা পুরোনোকে চিনতে ভুলে গেছি। আমি চিনতে পাচ্ছি কি তুই চিনতে পাচ্ছিস সেটা হয়তো নয়, কিন্তু একটা সিংহভাগ তারা হয়তো চিনছে না। ফলে স্কুল লাইফ, বাচ্চা যখন আমরা ছিলাম তখন যে বন্ধুত্বগুলো তৈরি হতো সেটা তো আর পরে হয় না, এবং বন্ধুত্বের যে গ্রুপটা আমাদের ছোটবেলা থেকে ছিল হয় না। আমি আরেকটা জিনিস এখানে পয়েন্ট আউট করব, আমার এই প্রসঙ্গে মনে পড়লো, সেটা হচ্ছে যে বন্ধুদের মধ্যে ধরো কেউ একটু হাইটে শর্ট বা কেউ হয়তো বাল্কি চাবি চেহারা মোটা, এ মোটু মোটু বলে আমরা এরকম কাউকে বলতাম, সেটা আমাদের বন্ধুদের মধ্যে। এখন বলে আমার খুব খারাপ লাগে, এবং যে আমাদের কেউ শেখায়ও নি যেরকম বলবে না এই মোটা, এ মোটা মোটু, মানে এইগুলো যে বডি শেমিং বলে, এগুলো আমরা জানতামই না। হ্যাঁ, এ মোটু, এ মোটু, এ নাটি, নাটু নাটু, এরকম সাইকেল প্যাডেলে পা পাচ্ছি সেসব বলতাম। কিন্তু আমার যে এখানে বলে তা নয়, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে কথা। বাইরের কেউ যদি তার সাথে অন্য পাড়ার ছেলে বা মেয়ে তার সাথে কোনো ঝামেলা করে, সে পুরো বন্ধুদের গ্রুপ হয়ে তার সাথে কিন্তু ঝগড়া করবে, কেন আমার বন্ধুকে কেন মোটু বলি, তুই তোর কি, মানে এই যে একাত্মবোধ, এই যে একাত্মতাটা ছিল। ফলত যেটা হতো যে আমরা বাড়িতে অনেক কিছু ঘটতো বা বাইরে অনেক কিছু ঘটতো, বা কেউ হয়তো অপমান করেছে বা কিছু হয়েছে, কি ধর তখন আমরা খুব কথায় কথায় বলতাম না যে প্রেমে ধাক্কা খেয়েছি, এই যে অনেক কিছুই আমরা বলার মতো আমাদের একাধিক 5 জন এরকম বিশ্বস্ত কাঁধ ছিল, বিশ্বস্ত হাত ছিল, যেখানে হাত ধরে আমরা বলতে পারতাম। ক্রমশ এই বন্ধুত্বগুলো হারিয়ে গেল, একেবারে আমাদের বলাগুলো হারিয়ে গেল। বন্ধুত্ব হারিয়ে গেল বলবো না, আমি যদি যে জানলাগুলোর আকাশ ছিল দেখি, এবং সেই যেদিন আমরা ক্লোজ ডোর প্রিভিউটা দেখলাম, সেদিন আমি বাড়ি গিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটা শুধু বন্ধুত্ব পরিবর্তন হয়েছে বলবো না, সমাজের মূল্যবোধ,
বা সামাজিক যে কিছু বিধিনিষেধগুলো ছিল, মানে আমার মনে আছে আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, তো এবার বাড়িতে আমি আর আমার খুব বয়স্ক ঠাকুমা, যদি হয়তো বর্ষাকালে একটু কাদা হয়েছে বা কিছু, আমরা কাদার মধ্যেই খেলতে চলে গেছি বা কিছু, পাশের বাড়ির কাকিমা নিজের মেয়ের মতন করেই শাসন করতেন। কোনোদিন আমার বাবা মা তাদের বলেনি আমার মেয়েকে আপনি কেন বলেছেন। এখানে এখন এই জিনিসটা উঠে গেছে, মানে আমি যে বলতে চাইছি যে এটা এই নাটকটি দেখে আমার সেটাই মনে হলো, ওখানে যেমন কাকিমাদের দেখানো হয়েছে, তারপরে ওখানে একটা দাদু তার জামাই এবং তার নাতি তাদের দেখানো হয়েছে, কারোর বাড়ি ছাদে অন্য বাড়ির বন্ধুরা এসে আড্ডা মারছে, কেউ তাকে কোনো মানে দুর্গাপুজো হবে, কে ধুনুচি নাচ করবে। তারপরে পাড়ার যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে পরিবেশন করা নিজের পাড়ার লোকেরা। এবং এক্ষেত্রে নাটকের ক্ষেত্রে একটা বলতে হবে যে সৌরভ যে নাটকের যে ওর যে মঞ্চ ভাবনা বা কিছু তার মধ্যে হয়তো প্রচন্ড অভিনবত্ব কিছু নেই, যে চোখ ফেরাতে পারা যাচ্ছে না সেরকম কিছু নেই, কিন্তু ভাবে এত সুন্দর, যেরকম ভাবে আমার তো মনেই পড়ে গেল যে আমি বোধহয় তোকে তখন বলছিলাম যে সেই তোর মনে আছে যে এরকম শালপাতা আর এই মাটির ভাঁড়ে জল দেওয়া, আর যখন একটা ব্যাচ উঠে যেত তখন আবার একটা কাগজের রোল নিয়ে ওখানে পেতে দেওয়া হতো, হালকা হালকা জল দিয়ে দেওয়া হতো, যাতে লেবু দেওয়ার কাজটা দেওয়া হতো, একদম কারণ পাড়ার লোকেরাই তো কেটারিং করতো, হ্যাঁ পাড়ার যাতে ওগুলো উড়ে না যায়, একেবারেই তাই। আর হ্যাঁ পাড়ার আমাদের হাতে করি কিন্তু নুন লেবু দিয়ে জল দেওয়া হতো না যে জলটা পড়ে যাবে, তো আমরাও কোনো কাজ করব, আমরা তখন ছোট তো ইচ্ছা করতো এত দুষ্টুমি করছে যা ওদের কাজেই বসিয়ে দে, যাও সব পাতে গিয়ে নুন আর লেবু দিয়ে, সবাই কে নুন দেবে কে লেবু দেবে, এটা নিয়েও একটা হয়ে গেল হতো। এবং সেইটা কিন্তু এদের এখানে, তারপরে সেই সময় লোডশেডিং এর কথা তুমি বলো, কি সুন্দর দেখিয়েছে এই নাটকটাতে। লোডশেডিং এ আমাদের গানের লড়াই খেলা হয়ে গেল এক রাউন্ড, যেই লাইট আসলো আবার যে যার ঘরে পড়তে বসে গেল। এবং আমার মনে আছে যে লোডশেডিং এ আড্ডা মারতে যেতে হবে বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে হবে, কিন্তু সামনে পরীক্ষা থাকলে বাড়িতে তো হ্যারিকেন নিয়ে পড়তে বসাবে। আমরা কি করতাম, আমরা ইন্টেনশনালি বন্ধুরা আগে আগে কথা বলে নিতাম বলে ইন্টেনশনালি হয় সেই বলতের মুখটা কেটে দিতাম বা খুলে নিতাম, কিছু একটা করতাম যাতে ওই সময় গিয়ে ঘটনার আকস্মিকতায় ওই হ্যারিকেনটা না জ্বালানো যায়। এবার না জ্বালানো গেলে তখন আমি বলতে পারবো না, আমার তখন তো আমার হাতে গেমটা থাকছে যে এটা জ্বলছে না, তাহলে আমি ঘুরে আসছি। এই যে ঘুরে আসছির জন্য হয়তো দেখা গেল 4 বাড়িতেই হ্যারিকেন জ্বললো না, এইটা 4 জন করেছে। তো এই যে টুকরো টুকরো যে ইমোশন গুলো, এইগুলো যেগুলো অনেকদিন মিসিং ছিল। তারপরে সেই সময়কার আমি বলছি যখন আমরা তখন বোধহয় ক্লাস 7-8-এ পড়ছি বা তারও নিচে 5-6-এ পড়ছি, বড় সিনিয়র কোনো দাদা দিদিদের পাড়ার মধ্যে তো একসাথে ঘোরা বেড়ানো ইম্পসিবল, কেউ তখন চিন্তা ভাবনাই করতে পারতো না। যদি হয়তো কোনো একটা দিদি সে কোনো কোচিং সেন্টারে পড়তে যায় যেটা পাড়া থেকে অনেকটা দূরে, আর সেই আমাদের পাড়ারই কোনো একটা দাদা সেই কোচিং সেন্টারের পাশের কোচিং সেন্টারে পড়ছে বা সেই কোচিং সেন্টারেই পড়তে গিয়ে তোমার সামনে তো স্যার বা ম্যাম রয়েছেন, সেখানে তো কিছু করা যাবে না, মানে বাড়ি পাড়ার আগে পর্যন্ত ফিরে যাওয়ার দায়িত্বটাও নিচ্ছে সে। পাড়ার আগেও ঢোকা অবধি তারা একটা কিন্তু গ্রে এরিয়া পাচ্ছে যেখানে তারা একটু কথা বলতে পারছে, সেইটুকু কেউ যদি অন্য কেউ দেখে ফেলে, সেই দাদা দিদি তো মানে রাতে ঘুম হবে না, পাড়ার কোনো কাকু দেখে ফেলেছে এবার বাবাকে বলে দেবে, বাবা তো বকবে। আর যদি আমরা যদি ছোটরা জানতে পারতাম, আমরা কোনোদিন বলতাম না যে এরা প্রেম করে, আমরা বলতো ওদের না চলছে, হ্যাঁ মানে তখন আমরা এগুলো বলতাম না। এবং এইটা বললি আমার মনে পড়লো প্রেমের কথা, যে তখন কিন্তু একটা ব্যাপার ছিল, তখন তো সাইকেলটা খুব একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল প্রেমের। এবার এখনকার যেরকম প্রজন্মে অনেকে হয়তো প্রেমটা শুরুই হয় তাদের একটা স্কোদাতে, তো আমাদের কিন্তু সাইকেলে কেউ আর প্রেম করে বলে মনে হয় না, আমি আমাদের পাড়াতে দেয়া দেখি না, হাতিয়ার ছিল। এবং সেই সাইকেলে আমার মনে আছে পেছনে যদি বসায় তাহলে তুমি হেল্প করছো, সামনে যদি বসায় তাহলে তুমি সামনে প্রেম করছো। এইখানে আবার খুব ভালো লেগেছে, সৌরভ একটা জিনিস খুব ভালো দেখিয়েছে যে এই যে একটা প্রেম, যেই এটা আপনারা যখন এই নাটক দেখবেন আপনারাও দেখতে পাবেন যে এই নাটকে একবারই কিন্তু সাইকেল ঢুকেছে এবং সাইকেল কিন্তু এখানে প্রেমের বাহন হিসেবেই ঢুকেছে। একেবারেই তাই। এই যে প্রেমের বাহন যে সাইকেল থেকে আস্তে আস্তে বদলে গেল, তখন তো শুধু প্রেমের বাহন বদলানো না, সমাজ সামাজিকতা পারিপার্শ্বিক সবটা বদলে গেল। এই সব ভারীটা বদলে গেল, ভারী। হ্যাঁ মানে এই নাটকে ভারী একজন আমরা আপনারা যারা গুরুত্বপূর্ণ ব্যাপার জানেন, যারা নতুন যদি একদম হয়তো একদম প্রপার কলকাতাতেও অনেকে হয়তো নাও জানতে পারে, একদম কলকাতার অনেক বাড়িতেই আমি জানি না যে একদম প্রপার কলকাতার মধ্যে ওই ভারী কালচারটা কতটা ছিল। যারা জানেন না তারা নাটকটা অবশ্যই দেখবেন এবং তাহলে বুঝবেন যে ভারী জিনিস, ভারীরা কিভাবে জল দিত এবং একটা সময়ের সাথে সাথে ভারী যে প্রফেশনটা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল।
এটা তোমাকে ভাবাচ্ছে না? এইটা ভাবায়। আর একটা জিনিস এই ভারী বলতে এবার মনে পড়লো যে এখানে ভারীকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। একটু বলছি, সরি তোমায় কাট করছি, সেটা যে ভারী বা ধরো স্কুলে আমাদের নিয়ে যাচ্ছে যে রিক্সা, আমরা কোনোদিন রিক্সা ভারী বলে ডাকতাম? ভারী কাকু, রিক্সা কাকু, মানে এগুলো কি এই মূল্যবোধ, এই শিক্ষাগুলো শুধু আমার বলে না, তোমাকেও নিশ্চয়ই এটা একদমই মানে এইটা সব ছোটবেলা থেকে এগুলো শেখানো হয়েছে। এবং যে এই ভারীর কথা বললি, ভারীকে খুব সুন্দরভাবে নাটকটাতে ইউজ করা হয়েছে, যেটা ভারী না অনেক ক্ষেত্রে একটা সময়ের পরিবর্তনকে দেখাচ্ছে। পরিবর্তনের ন্যারেটর একদম ভারী এসে যেভাবে জিনিসটাকে ন্যারেট করছে। এবং আমরা দেখেছি যতবার ভারী আসছে, আমার কিন্তু আমার বাড়ির সেই সকালটা মনে পড়ে যেত যে ঠিক টাইমের জলটা যখন আসতো, সে ওই টাইম কলের জলটা নিয়ে দিতে আসতো, কারণ ভারী মেনলি আমাদের খাবার জল দিত। কারণ আমাদের যে কলের জলে খুব আয়রন ছিল, আর ওই জলটা খাওয়া যেত না, তো সেটা তো ভারী জল দিত। এবং বাড়িতে যদি কোনো মহিলা আসতো, আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে অবধারিত ছিল তখন ভারীকে বলা হতো যে তুমি 2 ভার বেশি জল দেবে, কারণ তারা ওই জল দিয়ে শ্যাম্পু করতো, কারণ আয়রন জলে শ্যাম্পু করাটা খুব বিপজ্জনক ছিল। তো এই যে জিনিসগুলো ছিল, তো এগুলো ছিল, সেই জন্যই হয়তো রাহুলের লেখার যে এই নামটা রাহুলের দেয়া, কিন্তু সৌরভের যে নাটক, সৌরভ, তুর্না, আরো অনেকে আছে, তুর্না অসাধারণ কাজ করেছে নাটকটাতে, ওদের নাটকটার নামও হয়তো যে জানলাগুলোর আকাশ ছিল। আজকে তুই আমি যতক্ষণ ধরে কথা বললাম, সব কিন্তু আমরা পাস্ট টেন্সে কথা বললাম, একেবারেই তাই, সবগুলো ছিল। কারণ জানলাগুলো দিয়ে এখন আর আকাশ দেখা যায় না, এখন জানলাগুলো দিয়ে আকাশ দেখা যায় না, এখন জানলাগুলো দিয়ে আকাশ দেখা যায় না, মাঠ দেখা যায় না, আজকে জানলাগুলো থেকে আকাশ দেখা যায় না, থেকেও বড় কথা জানলাগুলো ছোট হয়ে গেছে। এবং এই জানলা বলতে মনে পড়লো যে আমরা আগে বলতাম না যে সবকিছু যেখানে মন ছিল, মন থাকলেই তার সঙ্গে জানলা, দেখ কিশোর কুমারের গানে এসেছে মনে জানলা খুলে দে না। আবার আমার শ্রীকান্ত আচার্য যখন রিমেক করলেন তখন গানটা বারবার মনের জানলা দিয়ে, এই জানলা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কিন্তু এখন জানলাগুলো ছোট হতে হতেই কিন্তু আমাদের মনটা ছোট হয়েছে। একেবারে তাই। এবার এখন আর মনের জানলা দিয়ে আমরা উঁকি দিই না, এখন আমরা উঁকি দেওয়ার সবকিছুই চোখ দিয়েই যা হয়, চোখ দিয়ে হবে। এবার সেই জায়গায় এই নাটক আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় গিয়ে একটা আই ওপেনার। অবভিয়াসলি যে এটা একটা অলীক স্বপ্ন, যে যদি আমি বলি যে এই নাটকের পরে গিয়ে এখন মানে পুরো বদলে যাবে, আবার আমাদের সমাজ ওরকম হয়ে যাবে, হবে না। কিন্তু কখনো কখনো তো এবং এই নাটকটাতে শুধু যে 90-এর নস্টালজিয়াটা এনেছে তা নয়, নস্টালজিয়ার সাথে সাথে কিভাবে সমাজে, রাজনৈতিক জীবনে, প্রেক্ষাপটে কিভাবে বদলগুলো হলো, ওখানে কিন্তু সেগুলো আমরা টিভি, এখন একটা টিভির কনসেপ্ট রয়েছে নাটকে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং সবথেকে ভালো যেটা আমার লেগেছে, যখন টিভি হঠাৎ করে, আমরা যখন দূরদর্শন দেখতাম তখন তো কেবল টিভিও ছিল না, হঠাৎ করে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দীক্ষিত বলে এইটা যেটা হতো, আমরা বলতাম বৃষ্টি পড়ছে টিভির মধ্যে। এইখানে সৌরভকে সাধুবাদ দিতেই হবে। কলকাতায় এইখানে আবার সেই প্রবলেমে আসছে, যে প্রবলেমটা নিয়ে আমরা বারবার কথা বলছি, আমরা ফোর্থ ওয়ালে এর পরেও আরো বারবার বলবো, যতদিন না আমরা নিজের চোখে দেখবো যে এই প্রবলেমের সলিউশন হয়েছে, আমরা বলতে থাকবো। সেটা হচ্ছে যে বাংলা নাটক দেখার দর্শকের অদ্ভুত রকমের মানে একটা অবনমন যাকে বলে, যেটা অবনমন ঘটেছে। দর্শক নাটক শুরু হওয়ার 20 মিনিট 25 মিনিট পরে পর্যন্ত নাটকের মঞ্চে, প্রেক্ষাগৃহে ঢুকছে, তারা ফোন সাইলেন্ট করছেন না। এই যে জায়গায় থার্ড বেল বিষয়টাকেই তারা নস্যাৎ করে দিয়েছেন। থার্ড বেল পড়ারও 20 মিনিট পরে তারা হলে ঢুকছেন। এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সৌরভ একটা খুব সুন্দর প্রচেষ্টা করেছে। সৌরভের নাটক শুরুই হয়, শুরুর আগে প্রথমে আমরা দেখি যে ওই যে টিভির কথা তুই বললি, যে টিভির মধ্যে ওই স্নো, যেটাকে আমরা তখন স্নো বলতাম, আমরা তখন ছোটবেলায় বলতাম বৃষ্টি পড়ছে, ঝিরঝির করছে, পরবর্তীকালে আমরা বুঝেছি এটাকে স্নো বলে। তো সেই তো এখন ওই যে স্নো যখন আমরা দেখতাম টিভিতে, তাতে কি হতো, আমরা তখন অনেকক্ষণ হা করে, খেলা হলে তো হা করে তাকিয়ে বসে থাকতাম। আর কি হতো, বাড়িতে থেকে তখন বলতো যে সাউন্ডটা কমা, কারণ বিকট আওয়াজ হতো ওইটার সঙ্গে, কমিয়ে দিতাম। আবার টিভিতে যখন ছবি আসতো তখন আমরা সাউন্ডটা বাড়াতাম। এবং সেই সময় আমি বলছি, যাদের বাড়িতে টিভি ছিল, এরকম অনেক তো দুস্থ লোকজন ছিলেন যাদের বাড়িতে টিভি থাকার মতন তাদের আর্থিক অবস্থা ছিল না, তারা বাড়িতে এসে টিভি দেখতেন, কিন্তু বাড়ির লোকজন কেউ অসন্তুষ্ট হতো না। আর এই জায়গায় আমি সৌরভের, যদি সেদিন টিভিতে কোনো ভালো সিনেমা দেয়, সুচিত্রা বা কিছু,
তোমার টিভির ঘরটাও মানে অকুপাইড হয়ে যাবে। তার সঙ্গে তো মহাভারত রামায়ণ তো ছিল। হ্যাঁ, মহাভারত রামায়ণ তো, এবং না আসলে কি আমাদের বাড়িতে আজকে আসলি না তো আজকে রামায়ণ দেখবি না, এরকম ডাকাডাকি হতো। রাত্রে আমরা, আমার মনে আছে আমাদের বাড়ির টিভিতে প্রায় 16-17 জন মিলে আমি আমার বাবা একটা বিশ্বকাপ ফুটবল রাত্রিবেলা, যেবার তোমার মানে যেবার প্রথমবার যেটা আর্জেন্টিনা ভার্সেস ক্যামেরুন হয়েছিল, ক্যামেরুনে রজার মিলা গোল দিয়ে জিতে গেল, আর প্রথম মানে বিশ্ব চ্যাম্পিয়ন দল প্রথম ম্যাচেই হেরে গেল। সেই ম্যাচগুলো সব রাতের বেলা হতো, মানে একটা ঘরে টিভি চলছে। 90s এর বিশ্বকাপ, যেটা 90 সাল, 90s এর বিশ্বকাপ না 92 না 90 এর বিশ্বকাপ। আমার অল্প অল্প মনে পড়ে একটা ঘরে, তখন আমাদের দুটোই ঘর, তখন কারোরই এত বড় বাড়ি ঘর অনেক ছিল না, আত্মীয় স্বজন কত আসতো তুমি বলো তো, এখন কোন আত্মীয় স্বজন কার বাড়ি যায়? আত্মীয় স্বজন আছে এক ঘরে, তারা শুয়ে রয়েছে, আর একটা ঘরে পাড়ার লোকজন। মানে আমাদের সত্যি মনে হয়নি রাত হয়ে গেছে, পাড়ার 5টা কাকু, 3টে দাদা, 2টো মেয়ে বাড়িতে, তারা একসাথে বসে টিভি দেখছে, গোল হলে গোল করছে। একবারও মনে হয়নি তো সে আমার সাথে কোনো মানে অসভ্যতা করবে কিনা, মানে এগুলো আমাদের সত্যি মনে হতো না। ঠিক এইটাই কিন্তু রাহুলের লেখা গল্পের যে 4টে চরিত্র, তাদেরও কখনো মনে হচ্ছে না। তাই তাদেরকে আমরা দেখি, এই যে বন্ধুত্ব আসলে এটা তো থেকে যায়। মানে আমরা যেরকম, আর হচ্ছে টুবাইদা, এই যে যারা যারা করেছে প্রত্যেকে, যেমন তাতিনের চরিত্রটা করেছে কৃষ্ণেন্দু খুব ভালো অভিনয় করেছে। আজকে সোমার ক্যারেক্টারে তো আমরা বললাম তুর্না, আর টুবাইয়ের ক্যারেক্টার রাহুল নিজে করেছে, এবং যেটা বাবিনের ক্যারেক্টারটা করেছে বুদ্ধদেব। এরা প্রত্যেকে খুব ভালো, এবং শুধু এরা নয়, এবং এটা অবশ্যই আমার অপারগতা বা আমাদের একটা বলবো যে আমরা কলাকুশলীদের মধ্যে প্রত্যেকের হয়তো নামটা জানি না, সেটা আমি বলছি যে এটা আমার জানা উচিত বা এটা জেনে নেওয়া উচিত ছিল, আমরা সেটা জানি না, কিন্তু এটা বলতেই হয় যে প্রত্যেকে খুব ভালো। এবং এখানে আরও একটা জিনিস, যেটা যে ঘুরে ফিরে যখন গান আসে, এবং গানটাকে অনেক পুরনো গান বা কিছু ব্যবহার করা, এবং সেই ব্যবহার করতে গিয়ে ওখানে যে পদ্ধতিটা নেওয়া হয়েছে, চাইলে সৌরভ এই নাটকের মঞ্চভাবনায় বা ওর যেভাবে আবহ তৈরি করেছে, চাইলেও এটাকে ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে দিতেই পারতো। ওইটা না করে একদম আমাদের খুব পছন্দের, তোরও বোধহয় ছিল, আমার তো ছিলই একটা ওয়াকম্যান। এই ওয়াকম্যানও হারিয়ে গেল, এই ওয়াকম্যান যে কালচারটা, তাই বলে কি কোনো যুগের সাথে কোনো টেকনোলজির উন্নতি হবে না? অবশ্যই হবে, কিন্তু আমরা যখন হাতে কিছু নতুন পাই, আমরা পুরনোটাকে না খুব খারাপভাবে ছাড়ি। তো আমার এই নাটক থেকে প্রাপ্তি যেটা, যে হয়তো দূরে সরেছে, কিন্তু এই নাটকের বন্ধুরা শেষ পর্যন্ত কাউকে ছাড়েনি। আজকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় নাটকের যদি একদম তুল্যমূল্য একটা বিচার করি, যে আমরা তো রাজনৈতিক নাটক দেখি, তো আজকে যদি আমি বলি যে আজকে যে জানলাগুলোর আকাশ ছিল, এটা কাদের জন্য করা নাটক? এইটা কি একটা রাজনৈতিক নাটক? আমি বলবো যে হ্যাঁ, রাজনৈতিক নাটক। কারণ যে সময়ে আমরা রাজনীতি বুঝতাম না, সেই সময়টারও তো একটা রাজনীতি ছিল। আমরা বুঝতাম না মানে যে সময়টার রাজনীতি ছিল না তা নয়। এবং ওই নাটকটার মধ্যে আপনারা যারা দেখবেন তারা বুঝতেই পারবেন যে একটা সময় আসছে, সিচুয়েশন আসছে, যখন যে 4টে বন্ধু তারা চারদিকে তাদের পেশাগত কারণে ছড়িয়ে পড়ছে। একজন বিদেশে চলে যাচ্ছে, একজন অভিনয় জগৎকে তার পেশা হিসেবে নিচ্ছে, আর দুজন তারা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বিশ্বাস করে ভিন্ন পথ বেছে নিচ্ছে। কিন্তু যখনই কোনো তাদের ক্রাইসিস আসছে, নিড অফ দ্য আওয়ার আসছে, সেখানে কিন্তু 4জন আবার এক, এবং তারা কিন্তু তখন আরেকজনকে ফোন করতে গেলে তারা কিন্তু তখন কোনো দ্বিধা করছেন না। এবং যে আরেকটা জিনিস যেটা আমরা দেখি, যে এই যে ক্যারেক্টারটা বুদ্ধদেব করেছে, একজন সে অভিনেতা হিসেবে তার জীবনে সে প্রতিষ্ঠা পেয়েছে, তাকে টিভিতে দেখা যায়, আমরা জানি যে যাকে টিভিতে দেখা যায় বা কিছু, যেটা তাদেরকে বন্ধুরা হয়তো অনেকটাই তারা মনে করে যে দূরে সরে গেল বা এটা ওটা। তো সে রাস্তায় যেতে যেতে যখন দেখে যে তার বান্ধবী, ছোটবেলার যে বান্ধবী, সে একটি মিছিলের অংশ, তাকে দেখতে পেয়ে সেই স্টার সুলভ জায়গাটা ছেড়ে সে কিন্তু নেমে আসে এবং তার সাথে বসে চা খায়, এবং তার মধ্যে কোনো রকমই যে পেস্ট্রি যে অ্যাটিটিউড ব্যাপার যেটা আমরা বলি সেটা নেই। আর কোনো একটা জায়গা থেকে এটাই বলার আমার, যে দিনের শেষে গিয়ে এই নাটকটা তো বন্ধুত্বের নাটক, একেবারেই তাই। আসলে কিন্তু নাটক, অভিনয়, সিনেমা, বিভিন্ন ক্ষেত্রে যাই হোক, স্টার হয়তো এই ফিল্ড হয়তো স্টারের জন্ম দেয়, কিন্তু দিনের শেষে গিয়ে আসল স্টার কিন্তু সম্পর্ক, আসল স্টার কিন্তু বন্ধুত্ব। সেটা তোর আমার জীবনেও দেখবি যে আজকে
আজকে যেমন এই আমি জানি যে রাহুল এটা দেখলে রাহুল বলবে যে এটা কেমন, তুইও বলবি একই জিনিস, যে আমি যেমন একদম ছোটোবেলা থেকে সেই 1989 সাল থেকে, তখন আমি 7, এবার সেই সময় থেকে আমি একদম অন্ধভাবে সলমান খানের ভক্ত। এইবার এটা সৌরভ তোমাকে ভালোবাসবে, সৌরভ কি সলমান খানের ভক্ত? বাহ, এইবার হ্যাঁ হ্যাঁ মানে রাহুল আর আমি হচ্ছে শাহরুখ খান। তো শাহরুখ খান, হ্যাঁ। আর আমার কিন্তু শাহরুখ বিরোধ নেই, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি যদি আমাকে বলা হয় যে তুমি শাহরুখ খান আর সলমান খান দুজনের মধ্যে কাকে বেছে নেবে, আমি যে কোনো দিন মানে আমি যদি কেউ আমাকে অফার দেয়, আমি সাংবাদিকতা সূত্রে কেউ যদি আমাকে বলে যে সলমান খানের একটা ছবি আছে, আমি ধরে নিচ্ছি যে সলমান খানের সেই ছবির নাম কিসিকা ভাই কিসিকা জান, যাক নিজের মুখেই বলছি যে অসম্ভব একটা খারাপ ছবি, তো সেই ছবির যদি আমাকে কেউ বলে যে তুমি সেই ছবির সেটে থাকবে সাংবাদিক হিসেবে, না তুমি শাহরুখ খান চাকদের রিক্রিয়েট করছে তুমি তাতে থাকবে, আমার হয়তো আবার ভেতরটা হয়তো বলবে যে চাকদের রিক্রিয়েট হচ্ছে, আমার যাওয়াটা উচিত, কিন্তু শেষ মুহূর্তে হয়তো আবার যে কল ফ্রম মাই মাইন্ড যেটা, সেটা হয়তো আমাকে কিসিকা ভাই কিসিকা জানে সেটা নিয়ে চলে যাবে। তো এই সিনেমাতে শাহরুখ খানের প্রচুর 90s এ স্টার্ট, এইটা তোর হয়তো খুব ভালো লেগেছে, এইটাই আমার একটুখানি আবার একটু খারাপ লাগা, বলবো না যে আমার, আর তুই এটা বলবার পরে আবার একটু খারাপ লাগাই তৈরি হলো যে ঠিক আছে রাহুল গল্পটা লিখেছে, রাহুল অভিনয় করেছে, তুরটা অভিনয় করেছে, তার জন্য আমি সৌরভকে বলছি যে তুমি এই নাটকের পরিচালক হয়ে, নাট্যরূপ তোমার হয়ে কেন একটাও সলমান খানের রেফারেন্স থাকলো না, এই প্রশ্ন কিন্তু ভাই সৌরভ তোমার কাছে আমার থাকলো। শুধুমাত্র শাহরুখ খানের ভক্তদের খুশি করলে চলবে না, কিন্তু তবে হ্যাঁ এইখানে আরেকটা জায়গা আমি বলবো, যেটা নাটকটা যখন আমরা দেখেছি রেফারেন্সে যে গানগুলো এসেছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শাহরুখ খানের ছবির গানই এসেছে, গানগুলো খুব ভালো লেগেছে, কারণ যেভাবে রেফারেন্সটা আনা হয়েছে, যে সিচুয়েশন হচ্ছে নাটকের মঞ্চে সেইখানে এত সুন্দর করে আনা হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ মানে চয়েস অফ সংস এগুলো খুব মানে ভেবে চিন্তে সুন্দরভাবে প্লেস করা হয়েছে। এবং আরও একটা জায়গায় বলতে হয় যে নাটকটা নিয়ে, যেটা আবার নাটকের কথায় আর একটু ডিটেইলে বলি, যেটা যে নাটকের একটা জিনিস আমার খুব মনে হয়েছে যে খুব সৎ, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, রূপক নাটক তৈরি করি, আমরা যেটা বলতে চাই অনেক সময় সেটা বলতে পারি না, কারণ আমরা জানি যে সেটা বললে প্রবলেম হতে পারে, আমাদের সেই নাটক হয়তো চলতে দেয়া হবে না, কণ্ঠরোধ হতে পারে, বিভিন্ন রকমের, মানে আমি এটা কোনো সরকারের উদ্দেশ্যেই বলছি না, কারণ এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে যায় লঙ্কায় সেই রাবণ, কারণ আমরা দেখেছি যে সারা ভারতের সেন্সর বোর্ড বলি বা পশ্চিমবঙ্গের বলি, যেখানেই বলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন রকমের মানে নিষেধাজ্ঞা বিভিন্নভাবে চাপানো হয়েছে, তো সেই জন্য হয়তো অনেক শিল্পী সেই জায়গাটাতে সেই রকমভাবে নিজেদেরকে একটা মোড়কে রেখে সামনে আনেন, কেউ কেউ সেটাই চান, কারণ দিনের শেষে গিয়ে এখনও অনেকেই তো মনে করেন যে নাটক খুব নিশ একটা আর্ট, সেইখানে আমার আন্ডারলাইন করে মার্কার দিয়ে আন্ডারলাইন করে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার যদি দরকার হয় তাহলে আমি নাটকটা করব না, অনেক নাটককার সেটা মনে করেন, সেটা একদমই আমি তাদের মত, সেক্ষেত্রে আমি কিছু বলছি না, কিন্তু সৌরভ ওর নাটকে যেটা করেছে সে কিন্তু খুব পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর নাম নিয়েছে, তাতে সে কোনো রাজনৈতিক দলকে বলেনি যে তারা একদম দারুণ বা কোনো রাজনৈতিক দল খুব খারাপ, তাদের দুই সমাজে তা যা হচ্ছিল সেটা দেখিয়েছে, যেরকম দর্পণ হিসেবে সে মিররের কাজটা করে দেখিয়েছে, মিররের কাজ করেছে, এবং এই ঘটনাগুলোর যে ঘটনা প্রবাহ কিভাবে এফেক্ট করেছে সেটা দেখিয়েছে, ঘটনা প্রবাহ যেরকম ভাবে হয়েছে সেইগুলো, এবং সঙ্গে সঙ্গে তারা সাল দেখিয়ে তারা একটা মানে তৈরি করা যে টেলিভিশন, তার মধ্যে তারা সেই সাল এবং সেই সালের কিছু গুরুত্বপূর্ণ নিউজ ক্লিপিং তারা দেখিয়েছে, এর বাইরে কিছু নয়, এবং সেইটা যেটা দেখিয়েছে এইটা খুব সৎ প্রচেষ্টা, এখানে কোনো রাজনৈতিক দলকে গালাগালি করা হয়নি, কোনো রাজনৈতিক দলকে ধোয়া তুলসী পাতা বলা হয়নি, কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব থেকে, আমাদের খাদ্যাভ্যাস থেকে, আমাদের সমস্ত কিছুর মধ্যেই যে কোনো না কোনোভাবে রাজনীতি ঢুকে যাচ্ছে, হ্যাঁ সংস্কৃতির ক্ষেত্রে রাজনীতি যে ঢুকে যাচ্ছে, সেই জিনিসটা কোনো একটা জায়গা থেকে সৌরভরা দেখিয়েছে। তাই এবার একদম শেষের দিকে এসে আপনারাও এরপরে প্রায় হয়তো আমরা সব নাটকটাই বলে ফেলবো, তো মানে এইটা এতটা কথা বললাম নাটকটা নিয়ে একটাই কারণে, যে নাটকটা কোনো একটা জায়গা থেকে আমাদের ছুঁয়ে গেছে, যে আমরা 90s বড় হয়ে উঠেছি বলে নয়, আমার মনে হয় যে যারা
90s অনেক আগেও বড় হয়েছেন, তাদেরও নাটকটা ভালো লাগবে। কারণ তারাও হয়তো আজকে যারা বদলে গেছেন তারা এইটা দেখলে বুঝতে পারবেন যে এই সময়টা আমরাও তো আলাদা ছিলাম। বলা যায় না যে হয়তো নাটকটা দেখার পরে তাদের মধ্যেও একটা পরিবর্তন এলো, যে যেটা ফেলো ফিলিংয়ের কথা আমরা বলি না, ফেলো ফিলিংটা তো এখন আমাদের মধ্যে আর নেই। আমরা এখন খুব অন্যভাবে ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছি। আমরা সবসময় মনে করি যে আমার ওকে ছাপিয়ে যাওয়া হলো কি না। আমরা প্রেমের ক্ষেত্রেও মনে করি যে আজকে আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে প্রচুর পরিমাণে, তার কারণ আমরা সংসারেও আমরা ভাবতে পারি না যে আমরা দুজনে মিলে একটা ইউনিট, আমরা সেখানেও ডাবল ইউনিট এক জায়গায় এসেছি এটাই ভাবি, এবং প্রত্যেকের আলাদা। আমাদের সংসারও সেই কারণে ভেঙে যায়, আমাদের দল ভেঙে যায়। আজকে আমরা একটা দল করলে রাখতে পারি না, দল ভেঙে যায় তার কারণ আমরা ভিন্ন মত নিয়ে চলতে পারি না, আমরা নিজেদের মতটা আরেকজনের উপর চাপাতে গিয়ে আমাদের দল ভেঙে যায়। সমস্ত কিছুতেই যে চাপিয়ে দেওয়ার যে রীতি, চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেইটার থেকে হয়তো এবার একটুখানি ফিরে আসার টাইম হয়েছে। কারণ অনেক কিছু কনভেনশনকেই আমরা এখন ভাঙছি। তো সেই জায়গায় হয়তো এই কনভেনশন যেটা আমরা ওই সময় যেরকম ছিলাম, সেইখান থেকে যে বদলটা আমাদের হয়েছে, আমরা হয়তো সেটাকেও ভেঙে একটা অন্য জায়গায় চলে এলাম। আমরা সেটাকেও ভেঙে হয়তো এরকম হলো যে আমরা আবার আগের মতো হয়ে গেলাম। হয়তো এই যে কথাগুলো আমি বলছি সেই কথাও রূপকথার গল্প হয়েই থেকে যাবে। কিন্তু তাও রাহুলের নাটকটা, সৌরভের নাটকটা, তুর্নার নাটকটা, ওদের নাটকটা, ইচ্ছে মতো ওদের দলটাকেও কোনো একটা জায়গা থেকে যেন নাটকটা 10 বছর জন্মদিন উপলক্ষে এই নতুন নাটকটা মঞ্চস্থ হচ্ছে। এটা অবশ্যই ইচ্ছে মতো 10 বছর পূর্তি হলো। যে কোনো কারুরই, যে কোনো একটা নাটকের দলের 10টা বছর কাটিয়ে ফেলা তো মুখের কথা নয়। কারণ আর সিনেমা বলতে বাধ্য হচ্ছি যে অনেক প্রোডাকশন হাউস পরের পর খারাপ ছবি দিয়ে তারা টিকে থাকতে পারেন, কারণ তাদের এই লাইভ অডিয়েন্সকে ফেস করার ঝক্কিটা নিতে হয় না। কিন্তু একটা নাটকের দলের পক্ষে পরের পর খারাপ নাটক দিয়ে টিকে থাকা জানি না আমি ঠিক সম্ভব কিনা। আমরাও এটা জানাবো, অবশ্যই আমরা জানাবো। হয়তো আজকে যখন এই কথাটা আবার মাথায় এলো, আমি হয়তো এরপর নাট্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবো যে একের পর এক খারাপ নাটক পর ডেলিভার করে কি একটা নাটকের দল টিকে থাকতে পারে পরের পর বছর ধরে? তো সেটা এই প্রশ্নের খোঁজ এরপরে আমরা করব। আপনারা হয়তো আমাদের চ্যানেলেই আবার এই ভিডিও দেখতে পাবেন। তবে এখন আমরা বলবো একদম অবধারিতভাবে, আপনারা 10 তারিখে যে 10ই মে একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যে 6:30টায় মঞ্চস্থ হতে চলেছে ইচ্ছে মতোর 10 বছরের জন্মদিন উপলক্ষে নতুন নাটক যে জানলাগুলোর আকাশ ছিল, সেই নাটক আপনারা দেখুন। এই নাটকে আরেকজনের কথা বলতেই হবে, না বললে খুব অন্যায় হবে। সেটা হচ্ছে যে এই নাটকের যে গান বা মিউজিকের ব্যবহার খুব ভালো হয়েছে। মিউজিক করেছে দেবদীপ মুখার্জি। দেবদীপকে আপনারা চেনেন। দেবদীপ সৌরভের সঙ্গে এর আগেও কাজ করেছে। দেবদীপ ইন্ডিপেন্ডেন্টভাবেও কিছু গান করেছে, সেই গানগুলো খুব হিট। এবং এখন যে মাধ্যমে আপনারা আমাদের দেখছেন, সেই সোশ্যাল মিডিয়ায় ওর গান খুব ভাইরাল হয়। তো সে দেবদীপ করেছে, তো গানও খুব ভালো। ওনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না? আপনারা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার জায়গা নেই। কারণ কোনো একটা জায়গা থেকে একটা ছুঁয়ে যাওয়া, ছোটবেলাকে ছুঁয়ে যেতে আমাদের প্রত্যেকের ভালো লাগে। আমরা ছোটবেলায় এখন 90-এর কিড যারা এখন মা বাবা, তারা যদি তাদের বাচ্চাদের নিয়ে আসে, তাদেরও দেখাবে দেখ আমাদের ছোটবেলাটা কিরকম ছিল, যে দেখ তোরা তো এরকম করিস, আমরা এগুলো করতাম। যে এই যে জায়গায় আমরা করতাম। আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আছেন বিমল চক্রবর্তী, খুব একজন নামী অভিনেতা, আপনারা তাকে সবাই চেনেন। তিনি নাটকের মঞ্চেও দাপিয়ে অভিনয় করে এসেছেন দীর্ঘকাল। তিনিও খুব একটা সুন্দর চরিত্রে আছেন। তো এই সিনিয়র জুনিয়র সমস্ত ক্যারেক্টারের মেলবন্ধনে একটা ছিমছাম পরিচ্ছন্ন ভালো নাটক যেটা হয়েছে, তাই আমরা চাইবো যে আপনারা দেখুন। যে কথার মধ্যে আমরা অনেক এরকম ব্যাপার বললাম, তার আপনাদের জন্যেই তার কিছু কিছু আভাস যাতে আপনারা আগে থেকে পেতে পারেন। আমি রাহুলের কাছে যে শোটা আমরা দেখেছিলাম, সেই শোয়ের কিছু ক্লিপিংস চেয়েছিলাম যে যদি ও আমাদেরকে দেয়, তো যাতে আমরা একটু আগে থেকে আপনাদের সেই ক্লিপিংস দেখাতে পারি। তো সেটার জন্য কৃতিত্ব আমি রাহুল এবং সৌরভের টিমকেই দেবো, যে তারা আমাদের ক্লিপিংটা দিয়েছেন। এবং সেই ক্লিপিংটা দেওয়ার জন্য আপনাদের এখন থেকে কিছুটা ঝলক দেখাতে পারলাম। এটা তো শুধুই ঝলক। এবারে আপনারা দেখতে হলে নাটকটা
দেখতে হলে আপনারা অবশ্যই এই 10ই মে সন্ধ্যে 6:30 ফাঁকা রাখবেন, নাটকটা দেখুন। আর একাডেমি অফ ফাইন আর্টসে, আর কে বলতে পারে যে এই নাটকটা দেখে যাওয়ার পথে আপনার হয়তো মনে হলো যে এই রবিবার বাড়ির সবার খাওয়ারটা নয় শালপাতা আর মাটির ভাঁড় নিয়েই হতে পারে, কিন্তু দেখুন, বা হয়তো আপনার উদ্যোগেই আপনার পাড়ায় একটা পুরোনো দিনের মতো পিকনিক হয়ে গেল, হতেই পারে। আপাতত এরকম আজ এই পর্যন্তই আমরা থামছি। তো আপাতত এরকম নাটক সম্পর্কে আরও অনেক খবর, নাটকের রিভিউ আর অনেক কিছু জানবার জন্য নাটক সম্পর্কে, থিয়েটার জগৎ সম্পর্কে চোখ রাখুন ফোর্থ ওয়ালে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে আমাদের জানান আপনারা কি দেখতে চাইছেন। খারাপ লাগলেও জানাবেন যে এটা খুব খারাপ লাগছে, কারণ আমরাও বললাম তো, আমরা ও নার্সারি আমি কেজি 2, আমাদেরকেও আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠতে হবে। তো আপনাদের কমেন্টের অপেক্ষাতেও থাকলাম। নমস্কার। নমস্কার।